আমরা কি আবার 24-এর আগের বাংলাদেশে চলে যাচ্ছি কিনা আমাদের সে আশঙ্কা কাজ করে। মজার ঘটনাটা কি, আমরা প্রেজেন্সেও দেখছি আবার সেই জনাব তারেক রহমানের যে দায়িত্বগুলো সেগুলো আবার হচ্ছে আসলে সালাউদ্দিন ভাই মানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে না, কেউ বলছেন যে তারা নিজেরা নিয়ে বাড়িতে আসলে মজুদ করছেন বিএনপি নেতা কর্মীরা ফ্যামিলি কার্ড, এবং তারপরে এবং আমরা আরো দেখছি যে এই ফ্যামিলি কার্ড অপপ্রচার। প্রথম আলোর প্রতিনিধির কাছে থানার ওসি কেন স্বীকার করবে? সে তো মামলাই নেয় নাই, জামাতের নেতাও স্বীকার করছে না। আসছি এইখানে যেরকম চিরাচরিত অস্বীকারের সংস্কৃতি দেখলাম, তাইলে আমরা একটা চিরাচরিত আগের মতো সেরকম সরকারি পেলাম কিনা, এর উত্তরে হচ্ছে অ্যাবসলিউটলি না। আমরা সেরকম চিরাচরিত সরকার যে পাইনি তার বেশ কিছু এক্সাম্পল ইতিমধ্যে এই 1 মাসের সরকারে আমরা দেখতে পেয়েছি। প্রথম হলো বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পরাজিতদের উপর ঢালাওভাবে নানান রকমের হামলা, এইসব নানান নাশকতা এইসব আমরা দেখতাম, সেটা এবার ঘটেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয়ী দলের ছাত্র সংগঠন সব হল একতরফাভাবে দখল করে নিত, এটার বা ছাত্র দলের বেলায় সরকারি দলের এবং বৃহত্তম ছাত্র সংগঠন অসত্য সেটা আমরা দেখিনি। সরকারে আসার 1 মাসের মধ্যে এই যে এখনও কালি দেখতে পান আঙ্গুলে, আমি এটা সব টিভিতে কমনলি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক ভেজাল করে গেল, এই কালিটা মনে হয় ভেজাল কালি দেয়নি, একটা খাঁটি কালি দিয়েছে, ঘষে মেজেও তোলা যাচ্ছে না 1 মাসেও যায়নি কালি। এই কালি মুছে যাওয়ার আগে তারা সরকার তাদের বেশ কিছু অঙ্গীকারের বাস্তবায়ন শুরু করেছে। তারা 37,000 হতদরিদ্র নারীর হাতে 2,500 টাকা করে মাসের যে ফ্যামিলি কার্ড সেটা এই ঈদের আগে দিয়েছে। তারা ইমাম মুয়াজ্জিনদেরকে ধর্মীয় এই বড় একটা উৎসবের আগে তাদের কিছু সম্মানী দিবে সেটা শুরু করেছে। তারা খাল খনন কর্মসূচি শুরু করেছে। প্রধানমন্ত্রী তার যে আগের এই দেশের একদম শুরু থেকেই প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতির যাওয়ার সময় যে পুরা রাস্তা বন্ধ করে যানজট তৈরি করে মানুষের ভোগান্তি করে যেতেন, সেখান থেকে বেরিয়ে আসার একটা পজিটিভ পদক্ষেপ আমরা দেখেছি। প্রধানমন্ত্রীর নানান বিষয়ে আমরা কৃচ্ছ্রতা সাধন দেখেছি। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয়টা শুরু করেছে, সেটা দেখেছি আমরা। পিএম তিনি যখন অনুপস্থিত থাকবেন তখন তার অনুপস্থিতিতে তার দায়িত্ব 2জন সিনিয়র মন্ত্রী কারা পালন করবেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ভাগ দিতে দেখেছি যে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আয়ত্তের কাজ কারো হাতে কখনো ছাড়তেন না। ফলে এই সরকারের মধ্যে যে ট্রাস্ট সহযোগী তার সহকর্মীদের প্রতি যে ট্রাস্ট, তাদের ট্রাস্ট এবং ক্যাপাবিলিটির উপর তিনি আস্থা রেখে যে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সেটা আমরা দেখছি। এমনকি প্রধানমন্ত্রী তার ঢাকা থেকে যে আসন থেকে নির্বাচিত হয়েছেন, এখন যেহেতু সারা দেশ দেখতে হবে তাকে, ওই আসনের তার প্রতিনিধি হিসেবে একজনকে তিনি মনোনয়ন করেছেন। ফলে এইরকম অনেকগুলো ভালো কাজ আমরা ইতিমধ্যে যেহেতু শুরু হতে দেখেছি, এই শুরুটা পজিটিভ। আমি যদি বলি মর্নিং শোজ দ্য ডে, তাহলে এই মর্নিংয়ের শোটা অত্যন্ত চমকপ্রদ এত হয়েছে যে টি20 ম্যাচে যেরকম প্রথম ওভারে আমরা পরপর ছক্কা 4 ছক্কা মারতে দেখলে আমরা উৎফুল্ল হয়ে ওই টিমের প্রতি আমরা তাদের স্পিরিটকে স্বাগত জানাই, আমরা কনফিডেন্ট হয়ে উঠি। ঠিক এই সরকারের শুরুটা এরকম হয়েছে। নির্বাচন পরবর্তী 700-র বেশি ঘটনায় বাংলাদেশে মোট 2503 জন আহত হয়েছে, এর মধ্যে 32টি সহিংসতা হচ্ছে, 45 জন নারী হেনস্থার শিকার হয়েছেন। এটা শুধু নির্বাচন পূর্ববর্তী আরেকটা ডেটা সেট আছে, আমি ওটা বাদ দিলাম, তখন তো বিএনপি সরকার বা এখনকার সরকার ক্ষমতায় ছিলেন না, যদিও তখন ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা সুসংহত করতে একটু সময় লাগে, কিন্তু এই নাম্বারগুলা কিন্তু আমাদেরকে আহত করে। হ্যাঁ, এটা হয়তো আগের অনেক নাম্বারের চাইতে কম, হয়তো অর্ধেকের মতন, কিন্তু একটা নাম্বারও তো নাম্বার। একজন মানুষ একজন নারীর হেনস্থা। এবং আমার সবচাইতে কষ্ট লেগেছে যে যেই সরকারটা নিজেদেরকে নারী বান্ধব বলেছে, তার আগে এবং পরে আমি কোথাও কোনো নারী বান্ধব কাজের, অন্তত এই যে নারীর ব্যাপারে সহিংসতা হচ্ছে এটার কোনো প্রতিবাদ পাই নাই। ইতিবাচক কোনো পদক্ষেপও দেখেননি? না, সেটা তো অনেক পরের কথা। যে ভাই বলছিলেন না যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ দ্য ফার্স্ট স্টেপ, কিন্তু প্রধানমন্ত্রীকে এই কথা এ পর্যন্ত একবারও বলেছেন যে এই কাজটা করা যাবে না,
এটা তো কোনো দলীয় ফোরামেও তিনি পাস করতে পারতেন, অথবা তার কোনো মুখপাত্র এই কথাটা বলতে পারতো, কিন্তু এরকম কোনো কিছু আসে নাই। তো এটার জন্য আমার আসলে মনে এটা হয় কাদের যে রিপোর্ট এটা আপা, কারা দিয়েছে এই পরিসংখ্যানটা? এটা একটু চেক করব আমি সেই জন্য। জি আমি আপনাকে বলবো, একটু দেখে বলতে হবে। তো এখন দেখেন অবস্থাটা হচ্ছে এরকম যে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে যে বিরোধী দলের জনসংখ্যা মানে মনে হয় জনসংখ্যা না। ওই যে আপনাকে আগে বলছিলাম যে বিএনপি থেকে গভর্নমেন্ট হয়ে ওঠার যাত্রাটা এটা এখনো শুরু হয় না। সম্পূর্ণ, হ্যাঁ। একই সাথে আমি আরেকটা কথা একটু বলি, প্রথম আলোর একজন এবং এখন টিভির 3 জন সাংবাদিককে পদচ্যুত করা একেবারে শুরুর হয়েছে। দিকে নির্বাচনের পর জি। পরে না প্রথম আলোটা এই সপ্তাহের, প্রথম আলোটা এই সপ্তাহের, এবং এক্সকিউজটা খুব লেম একটা এক্সকিউজ যে একটা ছবিকে কিছু একটা নামে সেভ করা হয়েছিল। তো তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু এই মেসেজও পাচ্ছি যে আমরা আসলে ইচ্ছা মতো কথা বলতে পারবো না। আমি জানি না আর কতদিন আপনিও এখানে আমাদেরকে অ্যাকোমোডেট করতে পারবেন যে আমরা ইচ্ছে মতো কথা বলতে পারবো। তৃতীয় কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের, যদি আপনি এটা ভাইকে প্রশ্ন করেছেন, আমি এখানে একটু একটা প্রশ্ন করতে চাই যে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে যুগান্তরের রিপোর্ট, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে পে স্কেলের যে বাজেট দেওয়া হয়েছিল সেটা থেকে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করা এবং হয়েছে। কৃষকের ঋণ মকুফটাও সেখান জি, থেকেই দেয়। এবং এটার জন্য যে সংসদের একটা অনুমোদন লাগে, এটা করা যায়, এটা করা অসম্ভব কিছু না, কিন্তু সেটার জন্য সংসদের যে অনুমোদন লাগে সেটার কাছে ধারেও যাওয়া হয় নাই। এখন এখানে একটা কথা যে 2/3 অহংকারে যখন আমি নিয়মগুলোকে ভাঙতে শুরু করি তখন এটার পরিণতি কি হয়, এটা বাংলাদেশের ইতিহাস এটা সাক্ষী। সুতরাং এই রাস্তাটা আসলে যা ওনারা যেই রাস্তাটাকে চুজ করেছেন, এই রাস্তাটা খুব রিস্কি এবং খুব স্লিপারি, যে কোনো সময় একটা পদচ্যুতি হবে। 2/3কে সামনে নিয়ে অবশ্যই অবশ্যই যে হয়তো এটা রাস্তাটা মাথায় ছিল ওনারা- যে এটা তো সংসদ উঠলে পাশ হবেই, কারণ আমরা বলে দিব আমাদের এমপিরা ইয়েস বলবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এবং এই অহংকারেই কিন্তু জুলাই সনদের সাথে চরম মাত্রার অবমাননা থেকে শুরু করে আমি বলবো যে দেশের মানুষের সাথেও অনেক ধরনের প্রতারণা হয়েছে হ্যাঁ ভোট নিয়ে, যেটা নির্বাচনের আগে বলা হয়নি, নির্বাচনের পরে বলা হচ্ছে। আমরা এই কারণে এটা চাই নাই, এই কারণে এখন এটা সম্ভব না। এটা তো আপনি নির্বাচনের আগে বলেন নাই। তাহলে যে নাগরিকটা অনেক আশা নিয়ে হ্যাঁ ভোট দিয়েছে তাকে আপনি বলছেন আপনি বুঝে শুনে হ্যাঁ ভোট দেন নাই, এটা নাগরিকের সাথে কেমন আচরণ? যে নাগরিকের অন্য একটা ভোটে আপনি আবার এখন মন্ত্রী, তার মানে যমজ সন্তান হয়েছে, বা বাবা বলছে একটাকে স্বীকার করি আর একটাকে স্বীকার করি না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না? তো আমরা আসলে এই প্রশ্নগুলোর জবাব চাই। আমি জানি না আমরা কতদিন আর আপনাকে এই প্রশ্নগুলো করতে পারবো। দেখেন বাংলাদেশই একমাত্র দেশ যেখানে হচ্ছে এই আপনার মেট্রো রেলের স্লিপার পরে মানুষ মরে যায়। মানুষের জীবন সবচেয়ে সস্তা। দেখেন এইটা কিন্তু আপনি পুরো সরকারকে দায় দিতে চাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু দায় দিতে চাই, কারণ এখানে মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনি নাগরিককে যদি ওই সেন্স অফ সিকিউরিটিটা না দিতে পারেন যে আমি এখন ঘর থেকে বের হচ্ছি, আমি মানে সুস্থভাবে আবার ঘরে ফিরতে পারবো, এই সিকিউরিটিটা আমাকে দিতে হবে, না হলে তো সরকার ব্যর্থ। হ্যাঁ, সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই সরকারের আন্তরিকতার অভাব তো আছেই, এবং যিনি দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী তার তো আন্তরিকতার অভাব আছে, কারণ তিনি সমঝোতার ভিত্তিতে নানান কিছু করতে বলেছে, এই কথা আলোচনায় এসছে। এখন আমি যদি বলি যে এই সরকারের প্রায় 1 মাসে আমার যেটা মনে হয়েছে, সরকার পলিটিক্যাল প্রশ্নগুলি আসলে ডিল করতে চায় না। পলিটিক্যাল প্রশ্নগুলিকে একটু সাইড আউট করে দেখা যাচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কে, জনাব তারেক রহমান। আপনি জনাব তারেক রহমানকে কি কখনো কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে দেখেছেন? এখন পর্যন্ত উনি কোনো পলিটিক্যাল বক্তব্য দেন না। উনি কি করছেন, উনি আসলে পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন কিনা, উনি আসলে জ্যামে আটকে আছেন কিনা, উনি ঠিক সময়ে যাচ্ছেন এবং অন্যান্য সহকর্মী যারা তাদেরও ঠিক সময়ে অফিসে নিয়ে যাচ্ছেন, এই বক্তব্যগুলো আপনি শুনবেন যে ফ্যামিলি কার্ডের জন্য তিনি আসলে সবাইকে বলছেন। এবং জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে তো পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন উনি, জাতির উদ্দেশ্যে উনি ভাষণও দিয়েছেন যে কিভাবে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলছি, কিন্তু আপনি দেখেন যে একজন প্রধানমন্ত্রী, তাকে আপনি মানে সবাই বাংলাদেশের মানুষ কি এক্সপেক্ট করে যে তার থেকে আসলে পলিটিক্যাল বিষয়গুলো শোনার কথা। আপনি কয়টা বিষয়ে তার বক্তব্য পেয়েছেন?
তার বেশিরভাগ বিষয়ে আপনি দেখবেন তার বক্তব্য পাননি। আপনি কিন্তু মনে করে বললেন একটা জাতির উদ্দেশ্যে ভাষণের কথা, কিন্তু আপনাদের মিডিয়াগুলোতেও কিন্তু আমরা তার বক্তব্য আমরা পাচ্ছি না। কারণ এই জন্যই আসলে আমাদের মনের মধ্যে সন্দেহ হয়েছিল যে আসলে কে সরকারটা চালায়। পরে দেখলাম যে হ্যাঁ, আমাদের সন্দেহ মোটামুটি ঠিক, কারণ উনি আসলে ওনার যে দায়িত্বভারটা সেটাও ডিসেন্ট্রালাইজ করেছেন। উনি জনাব সালাউদ্দিন ভাই, মানে সালাউদ্দিন ভাই তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি তো আসলে একাধারে অনেকগুলো বিষয়ের দায়িত্ব নিয়েছেন। একাধারে উনি আইনমন্ত্রী, একাধারে উনি সংবিধানবেত্তা। উনি আসলে যেটা দেখা যায় যে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করলে যে প্রশ্নের আমরা প্রশ্ন করি সেটা আমরা উত্তর দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। আমি বিশেষ করে যদি এটা তো হচ্ছে ইন অ্যাবসেন্স অফ, যদি তারেক রহমান না থাকেন, না উনার প্রেজেন্সে তো আসলে না ওনার অ্যাবসেন্সে যদি উনি না থাকেন তাহলে এই দুজন দায়িত্ব। মজার ব্যাপার তো বিষয়টা বুঝতে হ্যাঁ, আমি পারেন বুঝতে পেরেছি। হ্যাঁ, উনার অ্যাবসেন্সে উনি যখন দেশের বাইরে সফরে যাবেন, অনুপস্থিতিতে আগের প্রধানমন্ত্রীরা সব হাতে রাখতো, ফোনে তার অনুমোদন নিতে হলো, তা না হলে ফাইল পেন্ডিং থাকতো। এখন যাতে ফাইল পেন্ডিং না থাকে, তিনি বিদেশে সফরে থাকা অবস্থায় বা ছুটিতে থাকা অবস্থায় তার দুজন যেন কাজ চালিয়ে নেয়। ইটস এ ভেরি গুড স্টেপ। হ্যাঁ, খুবই 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 ভালো কথা বলেছেন। কিন্তু আমরা মজার ঘটনাটা কি, আমরা প্রেজেন্সেও দেখছি আবার সেই জনাব তারেক রহমানের যে দায়িত্বগুলো সেগুলো আবার হচ্ছে আসলে সালাউদ্দিন ভাই মানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফাইলে সই করছে না, ফাইলে সই করছে না, কিন্তু পলিটিক্যাল বক্তব্য, আমি পলিটিক্যাল বক্তব্যের কথা বলছি। সংসদে যখন প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করা হলো, বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, মানে এটাই আমি বলছি। দেখেন আরেকটা ব্যাপার দিতে পারে, হ্যাঁ না, সেটাই, মানে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পলিটিক্যাল বক্তব্য কম পাই, সেটা আমি বলছি। এবং একটা ব্যাপার দেখেন, এই যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা হচ্ছে, খাল খনন নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন কিছু নিয়ে কথা হচ্ছে, অভ্যস্ত হয়েছেন তো এখন দেখেন না সেটা নিয়ে অভ্যস্ত না, আসলে পাওয়ার স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা তো বিরোধী দল থেকে দেখি আসলে কে কি করছে। কেউ বলছেন যে তারা নিজেরা নিয়ে বাড়িতে আসলে মজুত করছেন, বিএনপি নেতা কর্মীরা ফ্যামিলি কার্ড, এবং তারপরে এবং আমরা আরো দেখছি যে এই ফ্যামিলি কার্ড অপপ্রচার না, এখনো পর্যন্ত খুব জেনুইন হচ্ছে। এরা দলীয়ভাবে নির্ধারণ না করে ইউএনও এবং সরকারি ডিসিএদের মাধ্যমে কর্মকর্তাদের দ্বারা নির্ধারণ করে, কয়েক দফা ক্রস চেক করে, গোয়েন্দা রিপোর্ট নিয়ে খুব স্বচ্ছতার সঙ্গে দেয়া হয়েছে। এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড নিয়ে এরকম কোনো অভিযোগ আসে নাই। আমরা প্রত্যাশা করব যেন না আসতে পারে। হ্যাঁ, না আসে, এটা প্রত্যাশা তো খুব ভালো, ভাইয়ের জায়গা থেকে ভাই এটা বলতে পারেন। কিন্তু আমরা যেগুলো দেখছি সেগুলো, এবং এরকমও আছে যে যাদের আসলে পাওয়ার কথা তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, 20,000 টাকা। না, মনিরা শারমিন বিরোধী দলের নেত্রী, তার কাছে তো সম্পূর্ণ ব্যর্থ না হলে রাজনীতিটা থাকে। সুতরাং সম্পূর্ণ ব্যর্থ বলতেই পারেন। সম্পূর্ণ ব্যর্থ হলো কি করে? কোন লোক টিকিটের অভাবে, আগে যেরকম টিকিটের হাহাকার দেখতাম আমরা, যে টিকিটের অভাবে বাড়ি যেতে পারছে না, স্বজনের সঙ্গে ঈদ করতে পারছে না, আপনি এরকম এইবার সেটা দেখেছেন। কিন্তু ঢালাওভাবে পুরোপুরি ব্যর্থ বলতে হইলে সেটা আবার ওই রাজনৈতিক বক্তব্যই হয়ে গেল। যেরকম সরকারের পক্ষে থাকলে সরকারের সব কিছুকেই ভালো বলার একটা রীতি দেশে এস্টাবলিশড হয়ে গিয়েছিল, আবার বিরোধী দলে থাকলে সরকারের সব কিছুকেই পুরোপুরি ব্যর্থ বলার একটা রীতি এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এটা হলো ওই বাজেট ঘোষণার মতো। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দল আর সরকারি দলের সংগঠনগুলো আগে ব্যানার বানিয়ে রাখতো, আগে স্টেটমেন্ট তৈরি করে রাখতো, তখনও দেখার সুযোগ হয় নাই, পড়া তো দূরের কথা, বলে দিতে বাজেট গণমুখী হয় নাই, উচ্চাভিলাষী হয়েছে, এই বাজেট মানি না। আর এক পক্ষে যে বাজেট সাংঘাতিক ভালো হয়েছে, গণমুখী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই স্টেটমেন্টগুলো ওই রকম হয়ে যাচ্ছে। আর আরেকটা বলি, আপা একটা পরিসংখ্যান দিয়েছেন নির্বাচন পরবর্তী সহিংসতার, এইটাও আমার কাছে একটু সংশয় আছে, এটা সঠিক পরিসংখ্যান না, সেই জন্য তথ্যসূত্র জানতে চেয়েছিলাম। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে যে প্রথম 3 দিনে, সাধারণত ইলেকশনের পরে প্রথম 2-3 দিনে বেশি ঘটে, তো 210টি ঘটনা ঘটেছে। সেইখানে 600-700 ঘটনা ঘটবে, 700-র উপরে ঘটনা ঘটবে নির্বাচন পরবর্তী সময়ে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। সেই জন্য তথ্যসূত্রটা যাচাই করতে বলবো, আমি আবার এই অনুরোধ রাখছি। থানায় গেলে মামলা নিচ্ছে না, এটা কি এখন আসি আমরা বলছি যে আমরা দেখে আসছি কিছু কিছু জায়গায় কিন্তু এই ধরনের ব্যাপার হয়েছে, বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর এরকম জায়গাগুলোতে এ ধরনের বেশ কয়েকটা ঘটনা হয়েছে। সেক্ষেত্রে আপনি প্রথম আলোর প্রতিনিধির কাছে থানার ওসি কেন স্বীকার করবে? সে তো মামলাই নেয় নাই, জামাতের নেতাও স্বীকার করছে না। আসছি এরপর একটু বলেন যে জামাতের দায়িত্ব ছিল, নেতাও বলছে। এটা আমার জানা, আমি বের করে আপনাকে এখনই দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারটা আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি যেটা নিউজ বলেছি, যেটা 700+ ঘটনা, এটা 25 ফেব্রুয়ারি ঘটনা, এবং এটা একটা মেইন স্ট্রিম চ্যানেলেই এসেছে, ঠিক আছে? আমি দেখে বলেছি। তো ভাই যেটা বলছিলেন, হ্যাঁ আমি অস্বীকার করি না, হয়তো হেডিং দেখে করাতে এরকম গ্রস কিছু সংখ্যা চলে আসতে পারে।
কিন্তু আপনি কি ঘটনাগুলোকে অস্বীকার করতে পারেন? বিশেষ করে নারীর ব্যাপারে যে ঘটনাগুলো হয়েছে নির্বাচনের আগে এবং পরে, প্রধানমন্ত্রী হিসেবে আমি জনাব তারেক রহমানের কাছে এটার ব্যাপারে একটি সুনির্দিষ্ট বক্তব্য আশা করি, এখনও করি। আমি আপনাকে ছবি দেখাই। বিএনপি নেতার নেতৃত্বে 3 নারীকে পিটিয়ে জখম দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে। এটা যদি একটাও নিউজ হয়, এটা আমার দেশের অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রী সেটাকে অ্যাড্রেস করা উচিত না, কারণ নারীর বিরুদ্ধে সহিংসতা দিয়ে আমি পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা প্যারামিটারকে বের করতে পারি। আমি সেটা দেখি না, আমি কিন্তু এটা আপনাকে আগেও বলেছি। হ্যাঁ, আর নাম্বারে এক্সাজারেশন আছে, আমি বিশ্বাস করতে চাই। আমি নিজেও বিশ্বাস করতে চাই না যে 700টা ঘটনা, সহিংসতার ঘটনা ঘটেছে, 2503 জন আহত হয়েছে, আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটা তো আমি বানিয়ে বলি নাই, তাই না? তো এটার প্রকৃত ঘটনাগুলো আসুক, এটাও আমরা চাই, কিন্তু এগুলোকে না অ্যাড্রেস করা উচিত। কারণ একটা সময় আপনি যখন অস্বীকার করতে থাকবেন, একটা সময় মানুষ তার রিপোর্টও করে না। আমরা কি আবার 24-এর আগের বাংলাদেশে চলে যাচ্ছি কিনা, আমাদের সে আশঙ্কা কাজ করে।